Thank you. Good morning to everyone. Today we are going to learn about the synthesis of alkenes. In last class, we have learned about the basic idea and the structure of alkenes. So today we are planning to learn how we can prepare alkenes in different mechanisms or different reactions. So there are several ways we can prepare or we can synthesize alkenes by dehydration of alcohols. That means if we can remove one molecule of water from one alcohol, then we can get an alkene. Then dehydrohalogenation of alkyl halides. So dehydrohalogenation of alkyl halides, একটা alkyl halide থেকে যদি একটা HX, that means X is the halogen. So if we can remove one HX from one alkyl halide, then we can get an alkene. ডিহ্যালোজিনেশন অফ ভিসিনাল ডাইহ্যালাইডস, মানে একটা কম্পাউন্ডের ভিতরে যদি দুইটা হ্যালোজেন থাকে, তাহলে সেই দুইটা হ্যালোজেনকেও যদি আমরা রিমুভ করতে পারি, তাহলে উই ক্যান গেট অ্যানাদার অ্যালকিন। সো দেয়ার আর সেভারাল আদার ওয়েজ ইনক্লুডিং দ্য পার্শিয়াল হাইড্রোজেনেশন অফ অ্যালকাইনস, ইন্ডাস্ট্রিয়াল মেথডস or pyrolysis, cracking of hydrocarbons, by pyrolysis of carboxylic esters, pyrolysis of quaternary ammonium hydroxide, and by electrolysis of salts of dicarboxylic acids. So first of all, we would like to know how we can synthesize alkenes. So basic idea টা কি, যে আসলে অ্যালকিন সিনথেসিস করার জন্য আমাদের এমন একটা হাইড্রোকার্বন তৈরি করতে হবে যেখানে we will have a carbon carbon double bond. See, here we have an alkane or any unsaturated compound that can be saturated compound, মানে আমাদের এটা সব সময় যে শুধুমাত্র অ্যালকেনেই হতে হবে doesn't matter. Just we are showing that all the valency of the carbons will be occupied. So here we are giving, if I have started the recording, not sure. Okay, yes, sorry. Okay, sorry. If we have a compound having all the valency of the carbons are saturated with some other component, it can be an atom or any radical. Therefore we will consider that types of molecule as saturated compound. এখন এই saturated compound থেকে যদি আমরা কোনোভাবে দুইটা নিয়ারবাই কার্বন থেকে, নিয়ারবাই or adjacent কার্বন থেকে যদি দুইটা কম্পোনেন্ট, সিঙ্গেল ভ্যালেন্সির যদি কোনো কম্পোনেন্টকে আমরা রিমুভ করতে পারি, দেন উই ক্যান জেনারেট এ ডাবল বন্ড ইন বিটুইন দ্য কার্বনস। সিম্পলি দেখো, এইখানে এই কার্বন দুটোয়, এই কার্বনেও চারটা ভ্যালেন্সি আছে, চার কার্বনে চারটা ভ্যালেন্সি আছে। তাহলে যদি আমরা কোনোভাবে এই কার্বনের থেকে একটা ভ্যালেন্সি রিমুভ করে দিতে পারি, তার মানে যে কোনো একটা কম্পোনেন্টকে সরিয়ে দেই, আর এই কার্বন থেকে যে কোনোভাবে একটা আরেকটা কম্পোনেন্ট সরিয়ে দিই, সেটা হতে পারে হাইড্রোজেন অথবা হ্যালোজেন অর হোয়াট এভার। সো জাস্ট উই ওয়ান্ট টু রিমুভ ওয়ান radical or one part, or we want to remove one valency from this carbon and also from the nearby carbon. By that way we can have a carbon carbon double bond here, and that will give us the product what we want. So এখন আমাদের এই যে ইনিশিয়াল রিঅ্যাক্ট্যান্ট যে মলিকুল থাকবে, সেই রিঅ্যাক্ট্যান্ট মলিকুলের উপরে বেস করে আমরা বিভিন্ন ধরনের রিঅ্যাকশন মেকানিজম ফলো করব, যে আসলে এইখানে আমরা ইনিশিয়ালি কোন রিঅ্যাক্ট্যান্ট নিচ্ছি, তার সাথে সম্পর্কিত একটা ক্যাটালিস্ট অথবা কখনো কখনো টেম্পারেচার অথবা ক্র্যাকিং অর হোয়াট এভার। সো উই উইল ট্রাই টু টেক দ্যাট টাইপস অফ রিঅ্যাকশন কন্ডিশন and we can remove two different parts, or sometime এমনও হতে পারে যে আমরা আরেকটা রিঅ্যাকশন বলেছিলাম যে পার্শিয়াল হাইড্রোজিনেশন অফ অ্যালকাইনস, সেটা আমরা আরেকটু পরে দেখব যে আসলে সেখানে কি হয়। অ্যালকাইন মানে হলো যে কার্বন কার্বন ট্রিপল বন্ড। তাহলে আমাদের অ্যালকিন তৈরি করার জন্য উই নিড কার্বন কার্বন ডাবল বন্ড। সো ইফ দেয়ার ইজ এনি ওয়ে দ্যাট উই ক্যান অ্যাড one molecule of hydrogen so that the triple bond
একটা যদি ট্রিপল বন্ডের মধ্যে থেকে একটা যদি পাই বন্ড ভেঙে যায়, ভেঙে গিয়ে তখন কি হতে পারে, একটা দুইটা কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন অথবা দুইটা যে কোনো কম্পোনেন্ট আমরা অ্যাড করতে পারি। তাহলে দ্যাট ক্যান বি, বাট ইফ উই অ্যাড টু মাস অফ হাইড্রোজেন, in that case what will happen, we will directly get alkane, but we want alkene, so that would be giving just little amount of or a specific amount of hydrogen, so that we are getting or we are naming that reaction as partial hydrogenation. That means we are not giving sufficient amount of hydrogen so that it can form alkanes. So আমরা শুরু করি এখান থেকে যে just we want to remove two components from the adjacent carbon, যে নিয়ার বাই যে কার্বন আছে সেই কার্বনের থেকে আমরা যে কোনো দুইটা গ্রুপ সরিয়ে দিয়ে সেখানে আমরা জাস্ট একটা ডাবল বন্ড তৈরি করব। তাহলে তার জন্য আমাদের কি কি ক্যাটালিস্ট বা কি কি রিঅ্যাক্ট্যান্ট লাগবে সেটা আমরা এখানে একটার পর একটা দেখব। সো মোস্ট অফ দ্য মেথডস অফ প্রিপারেশন অফ অ্যালকিনস ডিপেন্ড আপন দ্য প্রিন্সিপাল দ্যাট দ্য রিমুভাল অফ টু অ্যাটমস অর গ্রুপস এক্স অ্যান্ড ওয়াই। তাহলে আমি যে কথাগুলো বললাম এতক্ষণ বসে তাহলে এত কিছু আমি না বলি, তাহলে একটা এক্সাম্পল এখানে দেখো, এইখানে হলো এটা একটা অ্যালকোহল মলিকুল আছে CH2OH CH2O CH2H, তাহলে এটা হলো আসলে এথানল আর ইথানল যাই বলি না কেন। এই ইথানল মলিকুল থেকে যদি আমরা দিস OH and দিস H এই দুইটাকে যদি আমরা কোনোভাবে রিমুভ করতে পারি, তাহলে উই ক্যান গেট এ প্রোডাক্ট corresponding to just only CH2 double bond CH2, because এই OH এর বন্ডটা চলে গেল, বন্ডটা রিমুভ হয়ে গেলে তখন এই বন্ডটা এখানে চলে আসবে আর এই বন্ডটা এখানে চলে আসবে। তাহলে don't get confused that when we are removing two components from two different carbons, so এইখানে এই যে বন্ডটা আছে সেই বন্ডটা এখানে আসলো আবার এই বন্ডটা এখানে আসলো, তার মানে তোমরা মনে করো না যে এখানে ট্রিপল বন্ড হবে। এখানে হচ্ছেটা কি যে এর তো একটা ভ্যালেন্সি ছিল, তাহলে একটা ভ্যালেন্সি ছিল, তাহলে এই একটা ভ্যালেন্সি এখন এখানে একটা বন্ড হিসেবে আসছে। সেই বন্ডটা আসলে কিভাবে যে এইখানেও আর একটা ভ্যালেন্সি এসে তখন দুইটা মিলে একটা বন্ড ফর্ম করছে, কারণ এই কার্বনের সাথে একটা ডাবল বন্ড হচ্ছে, এই কার্বনের সাথে একটা ডাবল বন্ড হচ্ছে। তাহলে ওভারঅল আসলে এখানে যে চারটা ভ্যালেন্সি ছিল, এই হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন আছে আর এখানে আগে একটা সিঙ্গেল বন্ড ছিল, পরবর্তীতে আর একটা সিঙ্গেল বন্ড আসলো, তাহলে এখানে দুইটা ডাবল বন্ড আর এইটা এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে। সো আলটিমেটলি it is getting the valency 4 for each carbon atoms, and এই যে ওয়াটার মলিকুলটা মানে এই OH এবং এই হাইড্রোজেন এই দুইটা মিলে একটা ওয়াটার মলিকুল তৈরি করবে, যে এই রিঅ্যাকশনটা অলরেডি আমরা এখন দেখাবো বাই ডিহাইড্রেশন অফ অ্যালকোহলস। মানে এইটা ওইখানে আমি দেখিয়ে ফেলছি। তো সেই ক্ষেত্রে একই জিনিস যে আসলে যে কোনো অ্যালকোহল থেকে আমরা সিম্পলি ডিহাইড্রোজেনেশন করে ডিহাইড্রেশন করে একটা অ্যালকিন তৈরি করতে পারি। তবে আমরা একটু পরে দেখব ভিন্ন ভিন্ন ধরনের বা প্রায়োরিটি বেসড, যে কোনো রিঅ্যাকশন বা কোনো একটা প্রোডাক্টটা বেশি পাওয়া যাবে আবার কোনো একটা কম প্রোডাক্ট পাওয়া যাবে। সো we will see some difference between what types of products we can find after reacting a symmetric or unsymmetric alcohols. তাহলে when an alcohol is heated in the presence of sulfuric acid, সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে যদি একটা অ্যালকোহল মলিকুলকে হিট করা হয়, তাহলে 1 molecule of sulfuric acid takes 1 molecule of water from the alcohol to prepare or to make or to give alkene molecules, যেটা অলরেডি আগে দেখাইছি আগের স্লাইডটায়। তাহলে এখানে আমাদের সোজা কথা এখানে বলতে হবে যে when alcohol molecule is heated in presence of concentrated sulfuric acid or in presence of sulfuric acid, 1 molecule of water is eliminated and alkene is formed. The ease of hydration of alcohol depends on its structure. Dehydration যে আসলে এই যে রিঅ্যাকশন থেকে আমরা অ্যালকিন পেলাম, that depends on the structure of this alcohol molecule,
যে এই অ্যালকোহল মলিকুলের স্ট্রাকচার কি 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি অথবা লং চেইন, এই বিভিন্ন ধরনের স্ট্রাকচার উপরে বেস করে we will get different types of products, or if the reaction will be very fast or slow, that most of the things depend on the structure of this. এখন আমরা দেখব যে টারশিয়ারি অ্যালকোহল ডিহাইড্রেট আন্ডার মাইল্ড কন্ডিশনস, মানে টারশিয়ারি অ্যালকোহল যদি থাকে তাহলে সেটা খুব সহজেই আমরা করতে পারি, ডিহাইড্রেশন করতে পারি। সেকেন্ডারি অ্যালকোহলস আর ইন্টারমিডিয়েট ইন রিঅ্যাক্টিভিটি। তাহলে প্রাইমারি অ্যালকোহলটা যেটা বলছে, প্রাইমারি অ্যালকোহল জেনারেলি রিকোয়ার কনসেন্ট্রেটেড অ্যাসিডস অ্যান্ড রিলেটিভলি হাই টেম্পারেচার। তার মানে আমি এইখানে একটা সেন্টেন্সে বলেছিলাম যে দ্য ইজি অফ ডিহাইড্রেশন অফ অ্যান অ্যালকোহল ডিপেন্ডস অন ইটস স্ট্রাকচার, যে একটা অ্যালকোহল মলিকুলের স্ট্রাকচারটা কেমন তার উপরে বেস করেই কিন্তু এই যে রিঅ্যাকশনটা হচ্ছে, দ্যাট মিন্স we are synthesizing the alkene molecules. The rate or how easily we can synthesize these alkenes will depend on the structure of this molecule, that means the alcohol molecule. তাহলে alcohol molecule যদি 1 degree alcohol হয় সেক্ষেত্রে we will get very less amount of product, but and also নরমাল টেম্পারেচারে কিন্তু রিঅ্যাকশন করবে না, তার জন্য আমাদেরকে কি করতে হবে, হিট করতে হবে। অ্যান্ড কনসেন্ট্রেটেড অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডটা আমাদেরকে কনসেন্ট্রেটেড নিতে হবে যদি প্রাইমারি অ্যালকোহল চিন্তা করি। সেকেন্ডারি হলে মোটামুটি একটা ইন্টারমিডিয়েট, মানে টারশিয়ারি অ্যালকোহল যদি হয়, টারশিয়ারি অ্যালকোহল আর 3 ডিগ্রি অ্যালকোহল যেটা বলি, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল হলে সেই অ্যালকোহল সিরের সাথে খুব সহজেই বিক্রিয়া করে 1 মলিকুল অফ ওয়াটারকে রিমুভ করতে পারে, দেন উইল গেট এ লট অফ অ্যালকিন মলিকুলস at normal temperature। আমাদের তখন আর হিট করতে হয় না, জাস্ট টারশিয়ারি অ্যালকোহল ডিহাইড্রেট আন্ডার মাইল্ড কন্ডিশনস, মডারেট টেম্পারেচার ডাইলুট অ্যাসিড, জাস্ট হয়তোবা আমাদের রুম টেম্পারেচারেই কাজ হবে, তো সেক্ষেত্রে আমাদেরকে আর এক্সট্রা হিট করতে হবে না। ওকে, দেন সি, এখানে দেখো আমাদের বিভিন্ন ধরনের অ্যালকোহল আছে, যে এই যে ইথাইল অ্যালকোহল যেটা আমরা অলরেডি দেখিয়েছি এক্সাম্পল, সেখানে 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, বিকজ this is 1 degree alcohol, primary alcohol। তারপরে দেখো এটা কি, এটাও একটা 1 degree alcohol, তো এখানে এটা 1 degree alcohol যেটা প্রোপাইল অ্যালকোহল। তাহলে এই যে এন প্রোপাইল অ্যালকোহল, এখানেও কিন্তু আমাদের হাই টেম্পারেচার বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড লাগছে। তারপরেরটা দেখো সেকেন্ডারি অর 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে সেক্ষেত্রে 60% সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, এখন এই যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর 60% সালফিউরিক অ্যাসিড, তার মানে কি, মানে হলো যে এই রিঅ্যাকশনের জন্য আমাদের কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দরকার নেই। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড মানে কি, যে 98% সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ 98% সালফিউরিক অ্যাসিড সেটা হলো আমাদের কনসেন্ট্রেটেড, আর এই যে 60% সালফিউরিক অ্যাসিড তার মানে এর ভিতরে কিছু যদি ওয়াটারও থাকে অ্যারাউন্ড 40%, that also be useful to get the reaction। আর এখানে টেম্পারেচার ছিল 160 থেকে 170, এখানে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াসই জানা, তাহলে কনসেন্ট্রেশনও বেশি গাঢ় দরকার নাই, তারপরে আমাদের টেম্পারেচারও বেশি হাই দরকার নেই, তারপরেও কিন্তু আমরা এই যে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালকিন পাচ্ছি। আর টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে 20% সালফিউরিক অ্যাসিড, মানে আরো কম কনসেন্ট্রেশন, আর টেম্পারেচার ওই যে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আচ্ছা, আমি রুম টেম্পারেচারের কথা বলেছি না, রুম টেম্পারেচারে হবে না, আর একটু বেশি লাগবে, 80 to 90 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমরা যে রান্না করতে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমাদের ওয়াটারের টেম্পারেচার দেওয়া যায়, তো তার থেকেও কম টেম্পারেচার দরকার। সো জাস্ট 20% সালফিউরিক অ্যাসিড ইজ এনাফ টু গেট দ্য প্রোডাক্ট। তাহলে এই যে আমরা দেখলাম যে অ্যালকোহলের স্ট্রাকচার, যে অ্যালকোহলটা কোন ধরনের, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, লং চেইন, স্মল চেইন, এই বিভিন্ন ধরনের স্ট্রাকচারের উপরে ভিত্তি করে এই রিঅ্যাকশনটা হয়, অথবা উই ক্যান সিনথেসিস অ্যালকেনস উইথ দ্য রিঅ্যাকশন অফ সালফিউরিক অ্যাসিড at different conditions at different temperature। এখন উইথ আনসিমেট্রিক্যাল
এখন যদি দেখি আমরা কোনো একটা অ্যালকোহল আনসিমেট্রিক্যাল হয়, হ্যাঁ, আনসিমেট্রিক্যাল মানেটা কি? আনসিমেট্রিক্যাল দেখো, এই যে একটা অ্যালকোহল মলিকুল আছে, তাহলে এই অ্যালকোহল মলিকুলটা যে কার্বনের সাথে, মানে এখানে তো একটা মাত্র ওএইচ গ্রুপ আছে, তাহলে একটা যদি ওএইচ গ্রুপ থাকে তাহলে সেই ক্ষেত্রে ওএইচটা তো অবশ্যই রিমুভ হবে। এখন এই ওএইচটা রিমুভ হওয়ার পরে আমাদের যে এই রিঅ্যাকশনটা ডিহাইড্রেশন অফ অ্যালকোহলস, এই রিঅ্যাকশনটা আমরা বলেছি কি যে অ্যাডজাসেন্ট কার্বন থেকে হাইড্রোজেন যাবে। তাহলে অ্যাডজাসেন্ট কার্বন থেকে হাইড্রোজেন রিমুভ হবে, তাহলে এই কার্বন থেকে ওএইচটা চলে যাচ্ছে। দেন উই হ্যাভ দ্য পসিবিলিটি to remove one hydrogen either from this carbon or this carbon। তাহলে এই কার্বন থেকে একটা হাইড্রোজেন অথবা এই কার্বন থেকে একটা হাইড্রোজেন কিন্তু রিমুভ করতে পারি। তাহলে এখন নিয়মটা কি, যে আসলে আমরা যে রিঅ্যাকশনটা দিচ্ছি তাহলে কোন হাইড্রোজেন থেকে এই কোন কার্বন থেকে হাইড্রোজেনটা রিমুভ হবে। সো from the Sedgwick rule we know that if an unsymmetrical alcohol gets dehydrated, in that case the hydrogen will be removed from the carbon where less number of hydrogen is present। মানে যেই কার্বনের সাথে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত আছে সেই কার্বন থেকে হাইড্রোজেনটা রিমুভ হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এই কার্বনটা তো আমাদের মেইন কার্বন যেটা ওএইচ গ্রুপ আছে, তাহলে এখন এইখান থেকে আমরা দেখি যে এই কার্বনের সাথে অথবা এই কার্বনের সাথে রাইট সাইডের যে কার্বনটা আছে এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত আছে, আর লেফট সাইডের কার্বনের থেকে আছে 2টা হাইড্রোজেন, এটা একটা। তাহলে উই ক্যান সি দ্যাট দিস কার্বনস আর আনসিমেট্রিক, মানে এই কার্বনে আছে 2টা হাইড্রোজেন, এই কার্বনে আছে 3টা হাইড্রোজেন। So these carbons are unsymmetric, so overall this compound is called as unsymmetric alcohol। তাহলে আনসিমেট্রিক যদি অ্যালকোহল হয় তাহলে সেক্ষেত্রে যেই কার্বনের সাথে কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত আছে সেই কার্বন থেকে হাইড্রোজেনটা রিমুভ হবে। তার মানে যদি আমরা এখান থেকে একটা হাইড্রোজেন রিমুভ করে দেই, তার মানে এই হাইড্রোজেনটাকে রিমুভ করে দিলাম আর এদিক থেকে ওএইচটাকে রিমুভ করে দিলাম, দেন we can expect the double bond in between this carbon and this carbon। এই দুইটা কার্বনের মাঝে আমাদের ডাবল বন্ড তৈরি হবে। আর যদি কোনোভাবে আমরা এইখান থেকে একটা হাইড্রোজেন রিমুভ করতে পারি, then we can get a double bond in between this carbon and this carbon, but that is also possible, but the possibility or probability of that reaction is little bit less compared to the formation of double bond in between this one। So এটাই হলো সেডজেপ রুল, যে আনসিমেট্রিক অ্যালকোহলে যদি ডিহাইড্রেশন হয় then the hydrogen will be removed from the carbon where less number of hydrogen is present। তাহলে এই রিঅ্যাকশনে দেখতে পাচ্ছি কি যদি ডাবল বন্ডটা এখানে তৈরি হয় তাহলে সেই পসিবিলিটিটা বেশি, আর যদি এইখানে ডাবল বন্ড তৈরি হয় তাহলে তার পসিবিলিটিটা অনেক কম। সো here we can see the product is, this is the unsymmetric alcohol, so we are getting the double bond in between these two carbons, so that has the more possibility and we are getting 80% possibility। And if we want to remove the hydrogen from this carbon, in that case we are getting the double bond in between this carbon and this carbon, so that possibility is less and is around 20%। তাহলে আমরা সহজে যদি বলি যে সেডজেপ রুলটা কি, সেডজেপ রুল হলো when an unsymmetric alcohol goes under the dehydration, মানে ওয়াটার রিমুভ করা, ডিহাইড্রেশন মানেই হলো ওয়াটার রিমুভ করা, মানে আমাদের যদি ডায়রিয়া হয় তাহলে আমাদের বলি যে আমাদের ডিহাইড্রেশন হচ্ছে, মানে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাচ্ছে, তাহলে সেই যে ডিহাইড্রেশন, ডায়রিয়ার মানে এটা মানে জাস্ট মিনিংটা এভাবে বলা যায় যে ডিহাইড্রেশন,
পানি শূন্যতা, সোজা বাংলায় যদি বলি পানি শূন্যতা, এই কারণে কিন্তু আমাদেরকে বারে বারে স্যালাইন খেতে বলে। তো সেই কারণে আমরা এই যে এইখানে ডিহাইড্রেশন প্রসেসের মাধ্যমে অ্যালকিন তৈরি করতেছি। তাহলে যদি কোনো একটা আনসিমেট্রিক অ্যালকোহল থাকে and it undergoes dehydration, in that case we will get the product corresponding to the removal of hydrogen from the carbon where less number of carbon is present. বোঝা গেল? আচ্ছা, then dehydrohalogenation of alkyl halides. এই যে একটা মলিকুল আছে অ্যালকাইল হ্যালাইড মানে কি, আমরা লাস্ট অ্যালকেন পড়াতে গিয়ে আমরা অ্যালকাইল হ্যালাইডের পড়েছিলাম যে অ্যালকেন, সেখানে রিয়াকশন পড়েছিলাম যে তাহলে অ্যালকাইল হ্যালাইড হলো যে অ্যালকেনের একটা বা দুইটা বা মাল্টিপল মিনিমাম একটা হাইড্রোজেনকে যদি একটা হ্যালোজেন দিয়ে রিপ্লেস করা যায় তাহলে সেই মলিকুলকে বলা হবে অ্যালকাইল হ্যালাইড। তাহলে এখন ওই অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিভাবে অ্যালকিন তৈরি করতে পারি? তাহলে প্রথম যে সিনথেসিস স্লাইডটা দেখিয়েছিলাম এখানে আমরা এই যে রিঅ্যাকশনে বা এখানে জেনারেল একটা মেকানিজম বলেছি যে আমরা উই ক্যান রিমুভ টু ডিফারেন্ট পার্টস ফ্রম দিস টু কার্বনস অ্যাডজাসেন্ট কার্বনস। তো যদি এখানে আমাদের একটা হ্যালোজেন থাকে তাহলে ওই হ্যালোজেনের সাথে আমরা এই কার্বন থেকে, এটাকেই ধরলাম হ্যালোজেন কারণ এক্সটাকে দিয়ে আমরা হ্যালোজেন দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এই কার্বন থেকে আমরা একটা হ্যালোজেন রিমুভ করলাম আর এই কার্বন থেকে একটা হাইড্রোজেন রিমুভ করে দিলাম, সো দ্যাট উই ক্যান ইজিলি গেট এ প্রোডাক্ট করেসপন্ডিং টু দ্যাট অ্যালকেন অর অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের করেসপন্ডিং একটা অ্যালকিন পাবো জাস্ট বাই রিমুভাল অফ এক্স অ্যান্ড ওয়াই। সো সিমিলারলি হেয়ার উই ক্যান ফাইন্ড dehydrohalogenation of alkyl halides. সো এখান থেকে অ্যালকাইল হ্যালাইড H6 যদি আমরা রিমুভ করে দেই, এই ব্রোমিন অথবা এই ব্রোমিনের সাথে এই হাইড্রোজেনটাও যেতে পারে, এটাও যেতে পারে, এটাও যেতে পারে, বাট আমরা দেখানোর সুবিধার জন্য এটা দেখাতে পারি অথবা এটা দেখাতে পারি। তো সেক্ষেত্রে এটা গেলেও কোনো সমস্যা নেই, কারণ এইখানে এই যে টেট্রাহাইড্রাল স্ট্রাকচার, এই হাইড্রোজেনটা মানে এই কার্বনের যে CH3 এটার স্ট্রাকচার টেট্রাহাইড্রাল। তো সে কারণে এটা আমরা এখন প্লেন পেপারের মধ্যে দেখাচ্ছি, এই জন্য দেখাচ্ছে মনে হয় যেন এটা পাশাপাশি আছে, আসলে কিন্তু এর স্ট্রাকচারটা টেট্রাহাইড্রাল, যে কারণে আমরা এই সবগুলো কার্বনেই কিন্তু সিমেট্রিক বা একই রকমের। তো সে কারণে আমরা এই হাইড্রোজেন এইটা যে কোনোটাই আমরা রিমুভ করতে পারি বা যে কোনোটাই রিমুভ হওয়া সম্ভব। সো when an alkyl halide is heated with an alcoholic solution of sodium or potassium hydroxide, মানে অ্যালকোহলিক সলিউশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অর পটাশিয়াম হাইড্রোক্সাইড এর প্রেজেন্সে যদি আমরা হিট করি, দেন one molecule of HBr, one molecule of HBr or H6 is removed to produce ethylene or alkene. তাহলে এই যে সোডিয়াম কি করতেছে, তাহলে এই যে হাইড্রোজেন এবং ব্রোমিন অথবা H6 এই হ্যালোজেনটা এই যে এর সাথে চলে যাবে, সোডিয়ামের সাথে হ্যালোজেন আর হাইড্রোজেনের সাথে এই OH টা মিলে ওয়াটার তৈরি করবে। সো উই আর গেটিং CH3 CH2Br প্লাস KOH CH3, এখানে CH3 তে দিলে তারপর ডাবল বন্ড কোথা থেকে আসবে, এখানে CH2 হবে, এখানে CH2, তাহলে CH3 CH2Br, এটা KOH দাও, সেক্ষেত্রে CH2 CH2 KBr এটা হবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে এই যে এই ধরনের রিয়াকশন আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে যদি অ্যালকাইল হ্যালাইডকে হিট করা হয়, দেন উই উইল গেট অ্যালকিন এন্ড সাথে যা যা আছে এটা। তবে সবগুলো অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কিন্তু রিঅ্যাক্টিভিটি অর the rate of the reaction is not same previously as we have mentioned for all alcohols. অ্যালকোহলের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি ডিহাইড্রেশন, যে টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে ডিহাইড্রেশনটা খুব ভালো হয়, রুম টেম্পারেচার থেকে একটু বেশি, মানে 80 to 90 ডিগ্রি সেলসিয়াস, মানে আমাদের খুব বেশি হিট করতে হয় না, ইভেন
কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডেরও দরকার নাই। তাহলে সিমিলারলি আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে যদি টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড থাকে তাহলে তার রিঅ্যাক্টিভিটিটা বেশি। তাহলে the reactivity of alkyl halides towards the sodium hydroxide or potassium hydroxide is maximum for tertiary alkyl halide, then secondary, then primary. So if you have a reactant, a tertiary alkyl halide, then that will give much faster rate compared to secondary and primary. আচ্ছা, ডিহাইড্রোহ্যালোজিনেশন অফ আনসিমেট্রিক্যাল আরএক্স মানে ওই যে আমরা যেভাবে একটু আগে বলেছিলাম যে আনসিমেট্রিক্যাল অ্যালকোহলের ক্ষেত্রে যদি ডিহাইড্রোহ্যালোজিনেশন হয় of unsymmetrical Rx gives two products according to Sedgwick rule. একই রুল যেখানে আমরা দেখেছি যে যেই কার্বনের সাথে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেই কার্বন থেকেই হাইড্রোজেনটা রিমুভ হবে। তাহলে এই যে আনসিমেট্রিক অ্যালকাইল হ্যালাইড আছে এটার সাথে এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত আছে, এটার সাথে 2টা হাইড্রোজেন যুক্ত আছে। Therefore we can consider this compound as unsymmetric alkyl halide. So to যদি আমরা ডিহাইড্রোহ্যালোজিনেশন করতে চাই তাহলে ব্রোমিন তো অবশ্যই রিমুভ হবে, তার সাথে এখন হাইড্রোজেন কি এটার থেকে যাবে না এটার থেকে যাবে, জাস্ট follow the Sedgwick rule. So we will get this hydrogen will be removed faster or more prominently compared to removal of hydrogen from this carbon. তাহলে এই কার্বন থেকে হাইড্রোজেনটা রিমুভ হওয়ার যে পসিবিলিটি তার থেকে এই কার্বনের থেকে হাইড্রোজেনটা রিমুভ হওয়ার পসিবিলিটিটা বেশি, so that we will get more product corresponding to the double bond in between this carbon and less product, or the possibility of getting the product containing the double bond in between here will be less. So 2 butene gives more product and 1 butene will give less product. এটা হলো less possibility, এটা more possibility. Dehalogenation of vicinal dihalides. আচ্ছা, ভিসিনাল কথাটার অর্থ কি? ভিসিনাল মানে হলো যে যদি নিয়ার বাই, স্যার পাশাপাশি দুইটি কার্বন। এক্স্যাক্টলি। ভিসিনাল ডাইহ্যালাইড মানে হলো যে যদি নিয়ার বাই দুইটা কার্বনের সাথে দুইটা হ্যালোজেন থাকে, অ্যাডজাসেন্ট কার্বন, সোজা কথায় অ্যাডজাসেন্ট কার্বনের সাথে যদি দুইটা হ্যালোজেন থাকে তাহলে সেই হ্যালোজেন দুইটাকে মানে আগের রিঅ্যাকশনে দেখিয়েছি আমাদের এইখানে একটা হ্যালোজেন ছিল আর এখানে একটা হাইড্রোজেন ছিল, তাহলে সেই হাইড্রোজেন এবং হ্যালোজেনকে রিমুভ করেছি। এখন আমাদের এমন একটা কম্পাউন্ড আছে যেই কম্পাউন্ডে দুইটা হ্যালোজেন অ্যাটম আছে, তাহলে ওই দুইটা হ্যালোজেনকেই আমরা রিমুভ করতে পারি উইথ অ্যাডিং সাম রিয়েজেন্ট অ্যান্ড সাম রিঅ্যাকশন কন্ডিশন। সেই রিঅ্যাকশন কন্ডিশনটা কি? Dehalogenation of vicinal dihalides gives alkene by removal of two adjacent halogen atoms in the presence of zinc dust and ethanol. তাহলে এই যে জিঙ্ক ডাস্টের সাথে এথানলের প্রেজেন্সে জিঙ্ক ডাস্ট মানে আসলে জিঙ্ক ডাস্ট বলতে জিঙ্কের ন্যানো পার্টিকেল বলা হয়েছে মোটামুটি, আসলে যে ন্যানো পার্টিকেল জিঙ্কের গুঁড়া না, এক্স্যাক্টলি জিঙ্কের গুঁড়া একদম খুব পাউডারের মতো জিঙ্ক ডাস্ট। তাহলে আসলে জিঙ্ক ডাস্ট কেন নেওয়া হয় জানো? জিঙ্ক ডাস্ট এখন তোমরা সারফেস এরিয়ার ক্ষেত্রফল কম থাকে ওই জন্য মানে বিক্রিয়ার গতিবেগ সারফেস এরিয়া টু ভলিউম রেশিও বাড়ানোর জন্য। এক্স্যাক্টলি সারফেস এরিয়ার সাথে সম্পর্কিত। কারণ হলো কি যে যদি কোনো একটা মলিকুল অথবা সাবস্ট্যান্স অনেক বড় থাকে তাহলে তার সারফেস এরিয়া, অ্যাক্টিভ সারফেস এরিয়া, আমি বলবো অ্যাক্টিভ সারফেস এরিয়া, নট সারফেস এরিয়া। একটা ফুটবলের সারফেস এরিয়া আর একটা মানে টেনিস বলের সারফেস এরিয়া তো সমান না, বাট অ্যাক্টিভ সারফেস এরিয়া যদি বলি যে অ্যাক্টিভ সারফেস এরিয়া অফ দ্য স্মলার পার্টিকেল is more compared to the active surface area of a bigger particle. So if you have lot of particles together with very small size, in that case the active surface area of that particle is more, therefore it can give
দ্য রিয়াকশন ফেস্টার। সো সেই ক্ষেত্রে এই জিঙ্ক এই দুইটা ব্রোমিনকে খুব সহজে নিয়ে নিতে পারে, সো দ্যাট উই ক্যান হ্যাভ এ ডাবল বন্ড ইন বিটুইন দিস টু কার্বনস। তাহলে এই দুইটা কার্বনের মাঝে আমাদের একটা ডাবল বন্ড তৈরি হতে পারে, সো দ্যাট উই ক্যান গেট অ্যান অ্যালকিন। আচ্ছা, এই হলো আমাদের একটা ডিহ্যালোজিনেশন অফ ভিসিনাল ডাইহ্যালাইডস। তারপরে বাই পার্শিয়াল হাইড্রোজিনেশন অফ অ্যালকাইনস, যেটা আমি প্রথম স্লাইডে বলেছিলাম যে পার্শিয়াল হাইড্রোজিনেশন, নট হ্যালোজিনেশন। একটা অ্যালকাইন আছে, অ্যালকাইনের চ্যাপ্টারটা আমরা এখনো পড়াইনি, তবে তোমরা যেহেতু ইন্টারমিডিয়েটে বা মাধ্যমিকে একটু শিখে আসছো অ্যালকাইন, সেই সূত্র ধরে আমরা বলি যে অ্যালকাইন মানে হলো যে কার্বন কার্বন ট্রিপল বন্ড কন্টেইনিং একটা কম্পাউন্ড। CH3 CHBr CHBr CH3 জিঙ্ক কেন হবে না? এই তো CH3 CH3Br CHBr CHBr, হ্যাঁ ডেফিনেটলি হবে। তবে সেক্ষেত্রে জাস্ট শুধু এটাই দেখো যে এখানে ভ্যালেন্সি যেনটা ঠিক থাকে, মানে এটার ভ্যালেন্সি দুইটা ব্রোমিন, এটা থেকে আমি যে জিনিসটা লিখছি তুমি তো সেই একই জিনিসই লিখছো, শুধু একটা নাম্বার কার্বন বাড়িয়ে দিছো, আর তো কিছু না, তাই না? এই যে এখানে আমি দিয়েছি 3টা কার্বন অথবা একটা হ্যালাইড গ্রুপ দিছি, তুমি এখানে একটা বাড়িয়ে দিছো, আর কি একই জিনিস। আচ্ছা, তাহলে বাই পার্শিয়াল হাইড্রোজিনেশন অফ অ্যালকাইনস, তো অ্যালকাইন মানে হলো যে কার্বন কার্বন ট্রিপল বন্ড কন্টেইনিং একটা কম্পাউন্ড। তাহলে আমাদের উদ্দেশ্য হলো উই ওয়ান্ট টু সিনথেসিস অ্যালকিন হোয়ার উই উইল হ্যাভ এ কার্বন কার্বন ডাবল বন্ড। তাহলে আমরা যখন অ্যালকেনের সিনথেসিস পড়েছিলাম, তখন প্রথমে একটা রিয়াকশনের কথা বলেছিলাম, একদম প্রথম রিয়াকশনটাই ছিল যে এডিশন রিয়াকশন। অ্যালকিনের সাথে হাইড্রোজেন অ্যাড করে দিয়েছিলাম, তাহলে সেখানে আমরা বলেছিলাম কি যদি অ্যালকিনের সাথে হাইড্রোজেন অ্যাড করি দেন উই ক্যান গেট অ্যালকেন। কারণ কি, তখন এই যে মনে করো এটা একটা অ্যালকিন, এই অ্যালকিনের এই যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এই কার্বন কার্বন ডাবল বন্ডটাকে ভেঙে দিয়ে আমরা এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত করে দিলেই একটা অ্যালকেন পেয়ে যাই, এই যেটা দেখাইছে। তাহলে এখন আমাদের যদি একটা অ্যালকাইন থাকে, দ্যাট মিন্স কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, then we can get, if we add one molecule of hydrogen, তাহলে এখানে 3টা বন্ড আছে, 3টা বন্ডের মধ্যে যদি একটা বন্ড ভেঙে যায় তারপরেও 2টা বন্ড থাকবে, তাহলে আর একটা বন্ড ভেঙে গেলে এই কার্বনের একটা ভ্যালেন্সি বের হবে, এই কার্বনের একটা ভ্যালেন্সি বের হবে, মানে এই কার্বনের একটা হাত বের হবে, এই কার্বনের একটা হাত বের হবে, তাহলে এই হাতের সাথে একটা হাইড্রোজেন আর এটার সাথে একটা হাইড্রোজেন, সো we will have double bond and here we will have one hydrogen, here we will have another hydrogen, তো এর সাথে একটা হাইড্রোজেন ছিল আর একটা হাইড্রোজেন যুক্ত হবে, so we will get CH2 in this carbon and this carbon you will have only hydrogen, so RCH double bond CH2, so এই হলো আমাদের। তবে এই রিঅ্যাকশনটা যদি আমরা এই জায়গায় শেষ করে দিতে চাই, that means if we want to synthesis alkenes, then we have to control the amount of hydrogen, মানে যদি রিঅ্যাকশন চেম্বারে তুমি সাফিসিয়েন্ট বা এক্সেস হাইড্রোজেন দিয়ে দাও, then what will happen, this double bond will decompose and that will add up another molecule of hydrogen, so that we will get a alkane, but we do not want that, so আমরা যদি এই বিক্রিয়াটাকে এখানেই থামিয়ে দিতে চাই বা শেষ করতে চাই, তাহলে আমাদেরকে এমন পরিস্থিতি করতে হবে যাতে শুধুমাত্র ওয়ান মলিকুল অফ হাইড্রোজেনেই প্রেজেন্স থাকে, so that we can have add only one molecule of hydrogen, that means 2 hydrogen atoms to the 2 different carbons, no further reaction can proceed. তাহলে alkynes can be hydrogenated using Raney nickel or finely divided platinum or palladium to give alkenes. Under these conditions alkenes are further reduced to alkanes. তার মানে যদি এই রিঅ্যাকশন কন্ডিশনটা এটা মেইনটেইন করা হয় তাহলে আমাদের কিন্তু এই রিঅ্যাকশনটা ফার্দার হয়ে যাবে, প্রসিড হয়ে যাবে। হাউএভার
it is possible to stop the reduction at the alkene stage if a mild catalyst such as palladium on calcium carbonate মানে আমরা যদি এই ধরনের ক্যাটালিস্ট নেই, যদি নিকেল মানে র্যানে নিকেল এবং টেম্পারেচার যদি 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস নেও, সেক্ষেত্রে রিয়াকশনটা মোটামুটি, তবে একটা প্রথমে যেটা বলেছি যে হাইড্রোজেনের নাম্বার যদি কমিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই ক্যাটালিস্ট থাকলেও আর কোনো সুযোগ নেই। তবে নাম্বার অফ হাইড্রোজেন মলিকুলস কন্ট্রোল করাটা যতটা সহজ তার চাইতে যদি আমরা একটা লেস রিঅ্যাক্টিভ লেস এফিসিয়েন্ট একটা ক্যাটালিস্ট অ্যাড করি, তাহলে এখানে যদি আমাদের সাফিসিয়েন্ট হাইড্রোজেনও থাকে তারপরেও কিন্তু ফার্দার রিঅ্যাকশনটা হবে না, সো দ্যাট উই ক্যান গেট অ্যালকিন। So, however, it is possible to stop the reduction of the alkene stage if a mild catalyst such as palladium on calcium carbonate partially deactivated by lead acetate catalyst is used. তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ইথিলিনটা পেতে পারি। Yes. And before one, the hydrogenation, is there a temperature condition for palladium and calcium carbonate? Sorry, I didn't get temperature. ওই প্যালেডিয়াম আর ক্যালসিয়াম কার্বনেট সাথে কোনো টেম্পারেচারের কন্ডিশন আছে? না 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 না, টেম্পারেচারের কোনো কন্ডিশন এখানে নেই। তাহলে সেক্ষেত্রে জাস্ট আমরা এই যে ক্যাটালিস্টটা ইউজ করছি প্যালাডিয়াম মানে লেস এফিসিয়েন্ট, অথবা এখানে বলছে যে হাউএভার ইট ইজ পসিবল টু স্টপ দ্য রিডাকশন অফ অ্যালকিন স্টেজ ইফ এ মাইল্ড ক্যাটালিস্ট, মানে এইগুলো এটা খুব মানে এফিসিয়েন্ট। এই ক্যাটালিস্টটা নিকেল এবং টেম্পারেচার, এটা এই ক্যাটালিস্টটা অ্যাড করা হলে সেটা অনেক বেশি এফিসিয়েন্ট হয়। আর এই ক্যাটালিস্টটা ইউজ করলে জাস্ট মানে রিয়াকশনটা হবে। আসলে ক্যাটালিস্ট ইউজ করি কেন আমরা, এটা কি জানো? রিঅ্যাকশন স্পিড আপ। হ্যাঁ, রিয়াকশন স্পিড আপ অবশ্যই। এখন রিয়াকশনটা স্পিড আপ হয় কি করে? অ্যাক্টিভেশন এনার্জির যে ব্যারিয়ারটা আছে সেই ব্যারিয়ারটাকে কমিয়ে দেয়। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে হয়তো একটা রিঅ্যাকশন দেখাইতে পারি। আমি এখনো রিসার্চ আর্টিকেল হিসেবে পাবলিশ করি নাই, যে কারণে আমি তোমাদেরকে এটা দেখায়া আমার নষ্ট করতে চাই না। তা আমি একটা রিঅ্যাকশন করেছি যেখানে আমি দেখাইছি যে ওয়াটারকে, আমি তোমাদেরকে কোনো এক ক্লাসে বলেছি হয়তোবা, যে ওয়াটারকে আমি ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করেছি। সেখানে দেখিয়েছি যে ওই রিঅ্যাকশনটা যদি আমি ওয়াটারকে ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করি, 1 মলিকুল ওয়াটার বা 2 মলিকুল ওয়াটার, তাহলে সেক্ষেত্রে রিঅ্যাকশন ব্যারিয়ারটা অ্যারাউন্ড 10 টাইমস ডিক্রিজ করে। সেক্ষেত্রে 10 টাইমস ডিক্রিজ করা রিঅ্যাকশন ব্যারিয়ার মানে একটা পাহাড় যদি তুমি ক্রস করতে চাও, আসলে রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জিটা কি? অ্যাক্টিভেশন এনার্জি হলো যে মানে তোমার রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হতে তোমার বন্ডগুলো ব্রেক করতে হবে, রিঅ্যাক্ট্যান্টের যে বন্ডগুলো আছে সেই বন্ডগুলো ব্রেক করতে হবে এবং নতুন করে বন্ড ফর্ম করতে হবে। তাহলে ওই বন্ডগুলো ব্রেক করার জন্য তোমাকে কিছু এনার্জি দিতে হবে। তাহলে সেই এনার্জিটা কোনটা? এটা আসলে অ্যাক্টিভেশন এনার্জি যে আছে। যে তাহলে আমি বলি যে পাহাড় যদি তুমি ডিঙাতে চাও তাহলে কি করতে হবে? পাহাড়ের উপরে যেতে হবে। এখন কোনোভাবে যদি আমরা পাহাড়ের হাইটটাকেই নিচু করে দিতে পারি তাহলে আমাদের কি পাহাড় ডিঙানোটা অনেক সহজ হয়। তাহলে ক্যাটালিস্টের কাজটাই কিন্তু তাই, যে ওই যে অ্যাক্টিভেশন এনার্জিটা থাকে মানে অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ার, এই ব্যারিয়ারটাকেই ডাউন করে দেয়, যে কারণে রিঅ্যাকশন রেটটা অনেক বেশি বেড়ে যায়। তাহলে এটা আসলে রিঅ্যাকশনে কিন্তু নিজে পার্টিসিপেট করছে না, ওই যে রিঅ্যাকশনের যে ব্যারিয়ারটা সেই ব্যারিয়ারটাকে ও ডাউন করে দিচ্ছে, যাতে ওই পাহাড়টার ডিঙোতে যদি আগে তোমার মানে 5 ঘন্টা সময় লাগতো এখন তোমার হয়তোবা 30 মিনিটের হয়ে যাবে। তাহলে আগের যে পাহাড়টা ছিল সেটা ছিল মনে করো 1 কিলোমিটার, এখন পাহাড়টা হয়ে গেল 100 মিটার। তাহলে সেইভাবে আমরা রিঅ্যাকশন রেটটাকে বাড়িয়ে দিতে পারি। যে তাহলে ক্যাটালিস্ট কিন্তু এই কাজটাই করে। তাহলে এইখানে আমরা মোর এফিসিয়েন্ট ক্যাটালিস্ট, তার মানে কি? যে এইটা আসলে রিঅ্যাকশন রেটটাকে অনেক বাড়িয়ে দেয়, তার মানে রিঅ্যাকশন ব্যারিয়ারটাকে অনেক বেশি কমিয়ে দেয়, যাতে কিনা তুমি পাহাড়টাকে খুব সহজেই ওভারকাম করতে পারো। যেমন এই যে চট্টগ্রামের রাস্তায় হাঁটাচলা করতে গেলে আমরা দেখি কি রিক্সায় যদি চড়ি তাহলে মাঝে মধ্যেই দেখা যায় কি রিক্সাওয়ালা রিক্সার থেকে নেমে রিক্সা টানতেছে,
কেন? কারণ হলো কি, আমাদের এইখানে রাস্তায় মাঝে মধ্যে জায়গায় জায়গায় একটু উঁচু নিচু আছে, যেখানে আসলে ও কি করতে পারছে না, নিজে মানে শরীর দিয়ে টেনে অথবা প্যাডেল দিয়ে টেনে আমাদেরকে তুলতে পারছে না। তখন কি করে, ও নিচে নেমে আস্তে 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 টেনে টেনে তুলে। তবে মানে আমি এটা সবসময় তোমাদেরকে বলবো যে যদি এরকম কোনো পরিস্থিতিতে হয়, চেষ্টা করো ওই রিক্সাওয়ালা রিক্সার থেকে নেমে অন্তত ওইটুক জায়গা হেঁটে যাও, তারপরে আবার রিক্সায় ওঠো। যাই হোক, তাহলে এই যে আমরা বললাম যে ক্যাটালিস্টগুলো কি করে এবং ক্যাটালিস্টগুলো কিভাবে কাজ করে, তাহলে এই ক্যাটালিস্টটা বেশি এফিসিয়েন্ট সো দ্যাট ইট রিডিউসেস দ্য রিয়াকশন ব্যারিয়ার টু মাচ, সো দ্যাট ইট ক্যান গেট দ্য রিয়াকশন ভেরি ফাস্ট। আর এইগুলো অতটা ব্যারিয়ারটাকে রিমুভ করতে পারে না, যে কারণে এটা মানে রিয়াকশনটা এই এরপরে এইখানে যে আবার ফার্দার যে ডাবল বন্ডটা আছে, এই ডাবল বন্ডটা ভাঙার জন্য যে এনার্জি লাগে অথবা যে ব্যারিয়ার, সেই ব্যারিয়ারটাকে ওভারকাম করার মতো এনার্জি এই ক্যাটালিস্ট দিতে পারে না। এইটাই হলো মেইন কারণ যে আসলে এইখানে যে ডাবল বন্ডটা তৈরি হচ্ছে, এই ট্রিপল বন্ডটা যতটুকু মানে স্টাবিলাইজড, তার থেকে ডাবল বন্ড কিন্তু বেশি স্টাবিলাইজড, যে কারণে এই বন্ডটাকে ভাঙার জন্য যে এনার্জি দরকার বা ব্যারিয়ারটা যতটুকু বেশি, এইটার তুলনায় একটু বেশি, যে কারণে এই ক্যাটালিস্টগুলো ওই ব্যারিয়ারটাকে ওভারকাম করতে পারে না, যে কারণেই ফার্দার স্টেপ বা রিয়াকশন হয় না। বোঝা গেল? আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল মেথডটা কি? যে আমরা আসলে ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি কখন? আমরা যে কোনো কিছু এখন শিখি যে আসলে আমাদের আলটিমেট গোল হলো যে উই ওয়ান্ট সাম মোর প্রফিট আউট অফ হোয়াট উই আর ইনভেস্টিং। যে তুমি এখানে ইউনিভার্সিটিতে ভর্তি হইছো, তোমার কিছু টাকা খরচ করছো, তোমার সময় ব্যয় করছো, তুমি পড়ালেখা করছো, যাতে ইন ফিউচার ইউ ক্যান গেট লিটল বিট মোর বেনিফিট আউট অফ দিস। কেউ কেউ হয়তো বা আন্ডার গ্রাজুয়েট বা মানে অনার্স শেষ করে চাকরিতে ঢুকবে, কেউ চিন্তা করে যে না আমি আর একটু বেশি মানে পড়ালেখা করে তারপরে ভালো কিছু করব, অথবা কেউ কেউ হয়তো বা নিজেরা সায়েন্টিস্ট হবে, সে হয়তো বা চাকরি করবে না। তো সেটা প্রত্যেকের আলটিমেট গোল কিন্তু we want some more peaceful life and also we want to earn little bit more. কেউ চাকরি করে ইনকাম করে, কেউ নিজে ইন্ডাস্ট্রি দিয়ে ইনকাম করে। এটা প্রত্যেকের উদ্দেশ্যই হলো যে আসলে একটা মোর বেনিফিটেড হওয়া। তাহলে ইন্ডাস্ট্রিয়াল মেথডটাই কিন্তু আমাদের এরকম যে আমরা যেই প্রসেসে সবচেয়ে কম খরচ করে বেশি প্রোডাক্ট পেতে পারি, সো দ্যাট উই ক্যান গেট মোর বেনিফিট, দ্যাট ইজ নোন অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল মেথড। তাহলে এই ইন্ডাস্ট্রিয়াল মেথডটা আমরা এখানে করছি কি, যে বাকি অন্য যে প্রসেসগুলো আমি দেখিয়েছি সেগুলো সবগুলোই সম্ভব, বাট নট ফিজেবল, মানে ইন্ডাস্ট্রির জন্য এতটা সুবিধা না। কারণ আমরা আসলে ল্যাবরেটরিতে যে কাজগুলো করি সেগুলো সবসময় যে ইন্ডাস্ট্রিয়ালি করা সম্ভব হবে অথবা ইন্ডাস্ট্রিয়ালি করলে প্রফিটেবল হবে এমন কিন্তু না। যে যে জায়গায় আমাদের প্রফিট নাই সে জায়গায় কেন আমরা ইনভেস্ট করব? তাহলে অ্যালকেনস আর প্রডিউসড বাই হাইড্রোকার্বন ক্র্যাকিং, মানে আমাদের এই যে এগুলো মানে ডিফারেন্ট টাইপস অফ মাইন্স আছে, আমরা এই মিথেন পাচ্ছি বা ইথেন পাচ্ছি, এই বিভিন্ন ধরনের মানে খনিতে আমাদের অ্যালকেনগুলো আছে। সেই অ্যালকেনগুলোকে যদি আমরা ক্র্যাক করি বা পাইরোলাইসিস করি, তাহলে এই অ্যালকেনগুলোকে পাইরোলাইসিস করলে আমরা অ্যালকিন পেতে পারি। আমরা অ্যালকেনের চ্যাপ্টার যখন পড়েছি তখন আমরা পাইরোলাইসিস বা ক্র্যাকিং রিঅ্যাকশন যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে অ্যালকেনকে ক্র্যাক করে আমরা অ্যালকিন এবং অ্যালকেনের মিক্সচার পাই। দেখো এই যে একটা অ্যালকেন নেওয়া হয়েছে, এটা হলো অ্যালকেন এন অক্টেন, নর্মাল অক্টেন, এর থেকে পাচ্ছি কি আমরা এন পেন্টেন এবং প্রোপিন সাথে হাইড্রোজেন, সামথিং লাইক দিস। সো এই রিঅ্যাকশন থেকে আরো ভিন্ন ভিন্ন প্রোডাক্ট পাওয়া যেতে পারে, যে এখানে শুধুমাত্র একটা দেখানো হয়েছে। আমরা যখন ওই যে লাস্ট চ্যাপ্টারে পড়েছিলাম যে ক্র্যাকিং রিঅ্যাকশনে যে যত বড় মলিকুল হবে তার থেকে কিন্তু বেশি কমপ্লিকেটেড প্রোডাক্ট পাওয়া সম্ভব। সো কারণ কি, আমরা যদি এইখানে বন্ডটা ভাঙি তাহলে এই দিকে একটা প্রোডাক্ট পাবো, যদি এইখানে বন্ড ভাঙি তাহলে এই পাশে একটা, এই পাশে একটা, আবার এইখানে ভাঙলে তাহলে এই পাশে একটা, এই পাশে একটা, এরকম করে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেতে পারি
when we pyrolyze or crack the alkane molecule under high temperature and in the presence of some catalyst. তাহলে এই হলো pyrolysis by industrial process, যে alkanes are broken apart at high temperature, often in the presence of a zeolite catalyst, to produce a mixture of primarily aliphatic alkanes and lower molecular weight alkanes. তো এই যে বড় একটা মলিকুলার অ্যালকেন ছিল, এর থেকে আমরা ছোট একটা অ্যালকেন পেলাম, আর সাথে অ্যালকিন এবং হাইড্রোজেন বা আরো অনেক ধরনের মিক্সচার পাওয়া যেতে পারে। বাই পাইরোলাইসিস অফ কার্বক্সিলিক এস্টার্স, একই রকম ভাবে আমরা যদি এটাকে পাইরোলাইসিস করি, যে কার্বক্সিলিক এস্টার আমরা এখনো পড়িনি, তবে মনে হয় লাস্ট অ্যালকেনের ক্ষেত্রে, ওই অ্যালকেনের ক্ষেত্রে যখন আমরা সিনথেসিস করেছিলাম তখন একটা রিয়াকশন মনে হয় দেখেছিলাম। যে এনিওয়ে, যদি না দেখে থাকি কোনো সমস্যা নেই। যে নাম্বার অফ এস্টারটা কি, যে COO, হ্যাঁ, COO আর, এই যে একটা আর, এই পাশে একটা আর, তাহলে এই ধরনের কম্পাউন্ডকে কার্বক্সিলিক অ্যাসিডের যদি একটা হাইড্রোজেন, কার্বক্সিলিক অ্যাসিডের একটা হাইড্রোজেনকে যদি আমরা একটা অ্যালকাইল গ্রুপ দিয়ে রিপ্লেস করি, দেন উই ক্যান গেট দ্যাট কম্পাউন্ড অ্যাজ কার্বক্সিলিক অ্যাসিড এস্টার। তাহলে এই এস্টারকে যদি আমরা 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াসে হিট করি, মানে আগে এখানে হিট করেছিলাম 500 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস এইখানে, এবং ক্যাটালিস্টও ইউজ করেছিলাম, তো এখানে আর ক্যাটালিস্টের কথা বলিনি। তাহলে সেক্ষেত্রে জাস্ট বাই হিটিং 450 to 550 ডিগ্রি সেলসিয়াস, দেন ইউ ক্যান গেট এ মিক্সচার অফ অ্যালকিন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড। So a number of esters when heated to a high temperature break down to give a molecule of carboxylic acid and an alkene. তাহলে এই যে আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিড এস্টারকে হিট করলাম, হিট করলে অ্যালকিন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড। পাইরোলাইসিস অফ কোয়াটারনারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ওই একই রকম পাইরোলাইসিস করি, মানে জাস্ট আমরা ক্র্যাকিং বলেছি কোনটাকে, জাস্ট অ্যালকেনকে যদি হিট দিয়ে ডিকম্পোজ করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে পাইরোলাইসিস। আচ্ছা, এইখানে টেম্পারেচারটা 2000 ডিগ্রি সেলসিয়াস না, এটা 200 ডিগ্রি সেলসিয়াস, দেখছো এখানে ডিগ্রিটা 0 হয়ে গেছিল। তাহলে দ্য কোয়াটারনারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড when heated at around 100 to 200 degree Celsius decompose to give a tertiary amine and an alkene. তাহলে এই যে কোয়াটারনারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটাকে যদি আমরা হিট করি অ্যালকিন আর এটা একটা সাইড প্রোডাক্ট যা পাচ্ছি, তাহলে ডিকম্পোজ টু গিভ এ কোয়াটারনারি টারশিয়ারি অ্যামিন অ্যান্ড অ্যালকিন। দিস রিঅ্যাকশন ইজ কমনলি রেফার্ড টু অ্যাজ হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। তাহলে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন সেটা আমরা এইখানে এতটা ইম্পর্ট্যান্টলি না পড়লেও পরবর্তী যখন আমরা ওই অ্যালকোহলের চ্যাপ্টার বা অ্যামিনের চ্যাপ্টার পড়তে যাব তখন আমরা সেটা ভালো করে দেখব। এনিওয়ে, হলো লাস্ট যে প্রসেসটা বাই ইলেকট্রোলাইসিস অফ সল্টস অফ ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তো ডাইকার্বক্সিলিক অ্যাসিড মানে হলো যে অ্যাসিডের দুইটা কার্বক্সিলিক গ্রুপ আছে। তাহলে একটা কার্বক্সিলিক অ্যাসিডে নরমালি আমরা দেখি কি যে একটা মাত্র কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে COOH, কিন্তু যদি কোনো একটা অ্যাসিডে দুইটা কার্বক্সিলিক গ্রুপ থাকে তাহলে সেটাকে ডাইকার্বক্সিলিক অ্যাসিড বলে। তাহলে অ্যালকিনস আর ফর্মড বাই দ্য ইলেকট্রোলাইসিস অফ aqueous solutions of potassium salts of diabacic acid of the succinic acid series। তাহলে এই যে রিঅ্যাকশনটা আমরা দেখছি এটা একটা ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইটটা যদি আমরা ইলেকট্রোলাইসিস করি অ্যাকুয়াস, মানে পানির মধ্যে নিয়ে আর কি, পানির মধ্যে নিলে সেক্ষেত্রে আমরা ইলেকট্রোলাইসিস করলে অ্যানোড এবং ক্যাথোডে দুই ধরনের প্রোডাক্ট পাবো। তো দেখি অ্যানোডে কি ধরনের আছে। অ্যানোডে একটা অ্যালকিন আর ক্যাথোডে আমরা এই যে হাইড্রোজেন গ্যাস। ক্যাথোডে এই যে পটাশিয়াম, এইখানে যে আমরা পটাশিয়াম নিয়েছিলাম, এই যে পটাশিয়াম সল্ট, ডাইকার্বক্সিলিক অ্যাসিডে পটাশিয়াম সল্ট, তাহলে এই সল্টটা এবং সাথে আর কি হাইড্রোজেন গ্যাস। তাহলে এই হলো এক্স্যাক্টলি আসলে ক্যাথোডে এই রিঅ্যাকশনটা কমপ্লিট হয়, মানে ফাইনালি প্রোডাক্ট হিসেবে আমরা হাইড্রোজেন গ্যাসই পাই। কারণ এই যে পটাশিয়াম যে তৈরি হলো, এই পটাশিয়ামটা প্রথমে তৈরি হওয়ার পরে সেটা আবার ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে পটাশিয়াম হাইড্রোক্সাইড লিকুইড মিক্সচার বা সলিউশন হিসেবে পাওয়া যায়। সো আলটিমেটলি উই আর গেটিং at anode some alkene
and at cathode we are getting the hydrogen gas. So by electrolysis of the salts of dicarboxylic acid, মানে ডাইকার্বক্সিলিক অ্যাসিডের সল্টকে যদি আমরা ইলেকট্রোলাইসিস করি দেন অ্যানোডে অ্যালকিন আর ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস। তাহলে এই হলো আজকে আমার ক্লাস। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অর কমেন্টস রিগার্ডিং দিস দেন